মুখ্যমন্ত্রী তার মুখে কি এটা শোভা পায় যে সকালে জমা করবো বিকেলে খরচ করে দেবো? এটা একটা পাবলিকের, জেনারেল পাবলিকের একটা রাস্তার মস্তানের মুখে শোভা পায়। কিন্তু 2 মাস কেটে গেল বা 2.5 মাস কেটে গেল, এখনো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? সেটা অন্নপূর্ণা ভাণ্ডার একটা বড় অ্যানাউন্সমেন্ট ছিল, কিন্তু সেটা কোথাও একটা থেকে গেছে। পরপরা যেভাবে শুরুটা করেছিল, শুভেন্দু অধিকারী যেভাবে শুরুটা করেছিলেন, একটু মনে হচ্ছে বোধহয় কোথাও খুব তাড়াহুড়ো করতে গিয়ে একটু হোঁচট খেয়ে যাচ্ছে। অ্যাডভান্টেজ এই আমলে আছে, কারণ কেন্দ্রে তাদের সরকার, রাজ্যেও তাদের সরকার, তারা ভুল ত্রুটিগুলো ধরে দিতে পারবে। বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে বাংলার রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে। তার অন্যতম হচ্ছে, বিজেপি কি কোনোভাবে বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলছে? সিদ্ধান্ত কোনো কিছু একটা নেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্ত বদলে যাচ্ছে। অন্যদিকে আরেকটা ছবি উঠে আসছে, তৃণমূল ভেঙেছে, 3 টুকরো হয়েছে। কালীঘাটের তৃণমূল মানে মমতাপন্থী তৃণমূলে কি যারা ছেড়ে গিয়েছিলেন তারা ফিরে আসতে চাইছেন? যদি চান তাহলে কেন চাইছেন? একই সঙ্গে বামেদের সিচুয়েশন কি? এই ওভারঅল ছবি নিয়ে আজকে আলোচনা করব দেবাশিস দাশগুপ্তর সঙ্গে। শুরুতে একটা কথা একটু বলে রাখি, দেবাশিসদার সঙ্গে আমি এই সময় 8.5 বছর কাজ করেছি। খুব ভালো করে বললে, দেবাশিসদার প্রশ্রয়ে একটা লম্বা সময় কেটেছে আমাদের প্রজন্মটার। আমার নাম অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। দেবাশিসদা, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। তুমি আমাকে যেভাবে তুই বলো সেভাবেই কথা বলো, কোথাও কোনো রকম সমস্যা নেই। এটা নিয়ে মানে এমন নয় যে অন স্ক্রিন আছি বলি আমাদের খুব আপনি টাপনিতে চলে যেতে হবে, এরকম ব্যাপার নেই। দেবাশিসদা, একটা জিনিস তুমি আমাকে বলো, রাজ্যে পালাবদল হয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে, 2.5 মাস হয়ে গেল তারা সরকার তৈরি করেছে। কোথাও কি তোমার মনে হচ্ছে যে বিজেপি যে কোনো সিদ্ধান্ত নিতে বড্ড বেশি তাড়াহুড়ো করছে? হ্যাঁ, এটা আমার প্রথম থেকেই মনে হচ্ছে। তো যাই হোক, তুই যখন প্রশ্নটা করলি, এটা আমারও একটা মনের মধ্যে আছে যে এত তাড়াহুড়ো করার বোধহয় যে অনেক কিছু করার তো আছে হাতে, অঢেল সময়। 5টা বছর তো হেসে খেলে চলে যাবে। যদি 5 বছরের পরও থাকতে হয়, সেটাও পরের ব্যাপার, থাকবে কি থাকবে না, কি পরিস্থিতি হবে, কারণ রাজনীতি একটা সম্ভাবনাশীল। আজ এখানে আছি, কালকে পরিস্থিতি পাল্টে যাবে। কিন্তু যে সমস্ত সিদ্ধান্ত, কিছু কিছু সিদ্ধান্ত, যেমন আইন শৃঙ্খলার প্রশ্নে আমি যদি বলি, দুম করে একটা বলে দিল যে শুভেন্দু অধিকারী আমাদের চিফ মিনিস্টার, তার কাজ শুরুটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত এবং দুমদাম করে কিছু বলে ফেলা, এগুলো কিন্তু একটু মনে হয় যে পাবলিক বোধহয় খুব একটা ভালোভাবে নিচ্ছে। যেমন এই বারুইপুরে সেটাকে কেন্দ্র করে যে একটা মুখ্যমন্ত্রী, তার মুখে কি এটা শোভা পায় যে সকালে জমা করবো বিকেলে খরচ করে দেবো? এটা একটা পাবলিকের, জেনারেল পাবলিকের একটা রাস্তার মস্তানের মুখে শোভা পায়। কিন্তু একটা চিফ মিনিস্টার, তিনি বলছেন যে সকালে জমা করে দেবো বিকেলে খরচ করে দেবো। এটা তো অন্যভাবে বলা যায় যে আমি স্টেপ নেব, কাউকে ধর্ষণের ক্ষেত্রে আমাদের 0 টলারেন্স থাকবে, কাউকে বরদাস্ত করবো না। ভাষার যে একটা কারিগরি, সেটা তো শিখতে হবে, কিন্তু সকালে জমা বিকেলে খরচ, এটা একটা চিফ মিনিস্টারের কাছ থেকে শোভা পায় না। বা আরও কিছু ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করার যথেষ্ট জায়গা আছে, তার বিরুদ্ধে বড় এখন যেটা প্রশ্ন হচ্ছে যে 2 মাস কেটে গেল বা 2.5 মাস কেটে গেল, এখনও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? সেটা কিন্তু পাবলিকের একটা মনে প্রশ্ন জেগেছে। যে আমরা যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখি, তাতে কিন্তু এইসব প্রশ্ন আসছে, যে বলাই হচ্ছে যে এইসব খালি হুমকি হবে, কোনো কিছু আলটিমেটলি কোনো কাজ হবে না। একটা জেনারেল পারসেপশন ছিল, যেটা বিজেপি ক্ষমতায় আসার আগে বারবার বলে এসেছিল, যে চুনকে দেখে নেব, কাউকে ছাড়বো না, দুর্নীতির একদম শিকড় উপড়ে ফেলে দেবো। অমিত শাহ বলে গেছেন, শুভেন্দু অধিকারী তো সবসময় বলে গেছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এখন অবধি মাথা অবধি কিন্তু পৌঁছয়নি। কিছু চুনোপুটি ধরা পড়েছে, কিছু জেল খাটছে, আবার জেল থেকে বেরিয়েও আসছে, তার খবর আমরা সবসময় পাচ্ছি না। কিন্তু যেটা করতে হবে সেটা ফার্মলি করতে হবে, যতটা মানে বলার থেকে করাটা আমার মনে হয় বেশি দরকার। যে বলার থেকে কাজটা করে দেখানোটা বেশি। সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা বোধ হয় দুমদম করে, এবং কিছু কিছু ক্ষেত্রে বলছি আবার পরবর্তীকালে, তুই যেটা বললি যে পরবর্তীকালে আবার কিছুটা পিছিয়ে আসছে। এই তো তোমার মিড ডে মিলের ক্ষেত্রে দেখলাম, মিড ডে মিলের ক্ষেত্রে একদম স্ট্রিক্ট করেছিল ডিম, তা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই শুরু হলো। কেন ডিম খাওয়ানো হবে না, তার পক্ষে নানান যুক্তি, কিন্তু আলটিমেটলি সেটা হলো। এই ধরো, তারপরে অন্নপূর্ণা ভাণ্ডার একটা বড় অ্যানাউন্সমেন্ট ছিল, কিন্তু সেটা
কোথাও একটা ঠেকে গেছে, এখন নানানভাবে আবার সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য আবার বলছে মুখ্যমন্ত্রীর আরেকটা স্কিম করা হবে। সব মিলিয়ে আবার বড় যেভাবে শুরুটা করেছিল শুভেন্দু অধিকারী, যেভাবে শুরুটা করেছিলেন, একটু মনে হচ্ছে বোধহয় কোথাও খুব তাড়াহুড়ো করতে গিয়ে একটু হোঁচট খেয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা বোধহয় সময় আছে এখনও, তবে মাত্র 10 সপ্তাহ, ইট ইজ মানে টু আর্লি টু কমেন্ট বা কোনো কনক্লুশনে আসার এখনও সময় আসেনি। এটা খুবই ইম্যাচিওর অবস্থায় আছে। তবু আমাদের দেখতে হবে, অনেক মানুষ অনেক আশা ভরসা দিয়ে একটা সরকারকে, নতুন সরকারকে ক্ষমতায় এনেছে, এবং তার একটা মাত্র কারণ, যেটা একটা ন্যারেটিভ বিজেপি বা কোনো কোনো মহল থেকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে একটা হিন্দু জাগরণ হয়েছে। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে হিন্দু জাগরণ হয়নি। যে কারণে 2011 সালে একটা তৃণমূলের পক্ষের ছিল না, হাওয়াটা ছিল সিপিএমের বিরুদ্ধে। যেভাবেই হোক সিপিএমকে সরাতে হবে, এরকম একটা জায়গা ছিল যে যতটা মমতার পক্ষে ততটা কিন্তু সিপিএমের বিরুদ্ধে ভোটটা হয়েছে। ঠিক একইভাবে এই 26 সালের ভোটটা হয়েছে যতটা বিজেপির পক্ষে না, তার থেকে মমতাকে সরাতে হবে, এই মাইন্ড সেট আপ থেকে পাবলিক কিন্তু ভোট দিয়েছে। যদি হিন্দু জাগরণ হতো তাহলে কিন্তু ভোট পার্সেন্টেজ আরও অনেক বাড়ত, 65% ছাড়িয়ে যেত। কিন্তু সেখানে আমরা দেখেছি ভোট পার্সেন্টেজের ফারাক কত, মাত্র 5%, রাফলি 4 to 5%। সেখানে হিন্দু জাগরণ বলে একদম হিন্দু কনসলিডেশন হয়েছে, হিন্দু ভোট, এটা কিন্তু যারা ব্যাখ্যা দিচ্ছে তাদের ব্যাখ্যাটা অচিরেই ভাঙবে বলে আমার বিশ্বাস। এটা আবারও বলছি, বিজেপিকে ভালোবেসে ভোটটা হয়নি, যেমন 11 সালে হয়েছিল যে মমতাকে ভালোবেসে না, সিপিএমকে অপছন্দ করি বলে আমি ভোটটা মমতাকে দিয়েছি বা মমতাকে নিয়ে এসেছি। ঠিক একইভাবে বিজেপির ক্ষেত্রে 26 সালে সেই ফ্যাক্টরটা কাজ করেছে যে মমতাকে আর নেওয়া যাচ্ছিল না। গত 15 বছরে পদে পদে দুর্নীতি, শৃঙ্খলা অবনতি, চুরি, চাকরি চুরি, বেকারি, সমস্ত দিকে যেখানে হাত দিচ্ছে সেখানে একটা করে ঘাপলা বেরোচ্ছে। সেইটার থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে এনেছে। এখন বিজেপিকে সেটা মাথায় রেখে কাজ করতে হবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। অঢেল সময় ধীরে সুস্থে যাতে তারা আগামী দিনের পথ চলে, সেটাই বোধহয় ভালো। কিন্তু দেবাশিস দা, এই তাড়াহুড়োটা কেন, মানে তাল কেটে যাওয়ার ব্যাপারটা কেন? মানে কোথাও কি তোমার এটা মনে হচ্ছে যে ইনএক্সপিরিয়েন্স একটা টিম, এদের অধিকাংশই সরকার চালানোর তো দূরের কথা, মন্ত্রিত্বের স্বাদও নেই, কোথাও কি তোমার এটাও একই সঙ্গে মনে হচ্ছে যে বিজেপির সংগঠন না থাকাটাও এর সঙ্গে মানে একটা অ্যাডেড ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে? না, আমি একটা কথা বলি, যারা প্রথম সরকার গড়ে তাদের তো অভিজ্ঞতা থাকে না। 77 সালে আমরা তো দেখেছি বামেরা যখন ক্ষমতায় আসে, তার আগে অবশ্য 67-69-এ বামেরা ক্ষমতায় ছিল, এবং কিছু কেউ তো মুখ্যমন্ত্রী, মানে উপমুখ্যমন্ত্রী ছিলেন, তারও আরও অনেকে মন্ত্রী ছিলেন। তবু 77 সালে তো প্রচুর নতুন মন্ত্রী হয়েছে যারা তাদের আগে কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু বামফ্রন্ট একটা কনসলিডেটেড শক্তি ছিল, তাদের একটা পূর্ব অভিজ্ঞতা ছিল, তাদের একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, একটা লড়াইয়ের ইতিহাস আছে। তার থেকে শিক্ষা নিয়ে তারা 77 সাল থেকে দীর্ঘদিন কিন্তু ভালোভাবেই চালিয়েছে। পরবর্তীকালে তাদের অবক্ষয় এসছে, করাপশান এসছে, তাদের ঔদ্ধত্য এসেছে, সেগুলো অনেক পরের কথা। কিন্তু 77 থেকে 82 থেকে 87 বা বলা ভালো তারও পরে কিন্তু সরকারটা চলেছে, এবং সেভাবে করাপশানটা আসেনি, সেভাবে দুর্নীতিটা আসেনি, চুরি যেটা আমরা তৃণমূল বলে দেখেছি, সেই চুরি ফুরি তো আর বামফ্রন্টটা বলে ছিল না। কিন্তু তবু সিপিএমের একটা, যেটা তুই বললি যে সিপিএমের একটা সংগঠনের বাঁধনই ছিল, তারা একটা রেজিমেন্টেড পার্টি। বিজেপিও রেজিমেন্টেড পার্টি, তাদের অনেক নিয়মকানুন আছে, কিন্তু তাদের সংগঠনটা একটা বড় কথা, যেটা তুই উল্লেখ করলি যে ওদের সংগঠনটা এখনও সেইভাবে দানা বাঁধেনি। কাজেই সেটার থেকে হতে পারে যে তাদের সেই কারণে তাদের হোঁচট খেতে হচ্ছে বা তাড়াহুড়ো করতে হচ্ছে। ভাবছি যে যদি তাড়াহুড়ো না করি কোথাও আবার কিছু খামতি থেকে যাবে নাকি। যাই হোক, সেটা আশা করা যায়, এটা আমার ব্যক্তিগত ধারণা, হয়তো কাটিয়ে উঠতে পারবে। তারপরে একটা অ্যাডভান্টেজ এই আমলে আছে, কারণ কেন্দ্রে তাদের সরকার, রাজ্যেও তাদের সরকার, তারা ভুল ত্রুটিগুলো ধরে দিতে পারবে। তারপরে ফিনান্সিয়াল জায়গাগুলোতে কেন্দ্রে হেল্প পাবে। আমার মনে হয় না খুব একটা অসুবিধা হওয়ার কথা।
আচ্ছা, দেবাশিস দা, একটা জিনিস তুমি আমায় বলো যে বিজেপি যে সংকল্পপত্র নিয়ে ভোটের ময়দানে নেমেছিল, যে তুমি যেটা বললে যে জিরো টলারেন্স যে প্রসঙ্গটা ছিল, একই সঙ্গে তো এটাও ছিল যে দুর্নীতি যারা করবে তাদেরকে একদম ছেঁটে ফেলা হবে। এই যে পরবর্তীকালে আমরা দেখলাম সেটা রাজ্যসভায় তোমার ভোটের পরিমাণটা মানে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা বাড়ানোর জন্য হোক, কি বিধানসভাতে নিজেদের মানে বিরোধী শূন্য করে দেওয়ার জন্যই হোক না কেন, বিধায়কদের তোলা হয়েছে, ওদিক থেকে সাংসদদেরও তোলা হয়েছে। এই যে ব্যাপারটা মানে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে তাহলে খারাপ তৃণমূল ভালো তৃণমূল হয়ে যাচ্ছে, মানে তাহলে বিজেপির মধ্যে বদলটা কি? এই বিজেপিতে মোহভঙ্গ তো মানুষের হতে শুরু করেছে, তোমার কি না? এটা তো একটা প্রশ্ন আছেই, আমারও মনে হচ্ছে সেই প্রশ্ন এসছে, এবং আরও আমরা সোশ্যাল মিডিয়ায় খেয়াল করলে বা বিভিন্ন লোকের সঙ্গে কথা বললে বোঝা যাবে, পত্রপত্রিকা ছাপাও যেটা বলা হয়েছিল যে জিরো টলারেন্স হবে, কোনো রকম করাপশনকে আমরা মানব না। কিন্তু যেই করাপশনের জন্য আজকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত হয়ে গেছে, সেই তৃণমূলের লোকগুলোকে একদম স্পেসিফিকভাবে কিছু নাম যদি এসেও যায়, আমি নাম করছি না কারো, আমরা জানি তারা কারা কারা করাপশনের সঙ্গে যুক্ত। তারা বিজেপির ওয়াশিং মেশিনে এসে করাপশনের সঙ্গে কারা যুক্ত না সেই নামগুলো বরং করা সহজ। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে অল মানে মোস্ট অফ দ্য তৃণমূল লিডার্স আর নানান করাপশনের সঙ্গে তারা জড়িত, এটা একদম খাতায় কলমে প্রমাণিত। ববি হাকিম থেকে শুরু করে বা জ্যোতিপ্রিয় মল্লিক, ওদিকে সুজিত বসু, ওদিকে সব্যসাচী, তারা হয়তো জেলে আছে, কিন্তু বেশিরভাগই তো এখন যেটা তুই বললি বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে, যেটা তৃণমূলের একটা অভিযোগ ছিল যখন তৃণমূল ক্ষমতায় ছিল, তখনও বিজেপির ওয়াশিং মেশিনে গেলে অনেকে ভালো হয়ে যাচ্ছে, এরকম একটা তৃণমূলের বক্তব্য ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সেটাকেই চালু করে দিল, যে আমরা ভালো তৃণমূলের একটা, যেটা সমীর ভট্টাচার্য বলেছিল যে তৃণমূলকে আমরা কখনো নেব না, সমীর ভট্টাচার্য বলেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন, কিন্তু দেখা গেল সেই সমীর ভট্টাচার্য পুরো 180 ডিগ্রি ঘুরে তার মধ্যে একটা ভালো তৃণমূল খুঁজে পেলেন, যা নিয়ে বিস্তর বিতর্ক হলো, এবং দলের মধ্যে একটা প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠবে যে আমরা যে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল, যে তৃণমূলের বিরুদ্ধে 2.5 মাস আগে আমরা নানান কথা বলেছি এবং তৃণমূলও বিজেপি সম্পর্কে বলেছে, সেই লোকগুলোকে আবার বিজেপির ফোল্ডে নিয়ে আসা, তারা এখন বলছে যে একটা বৃহত্তর রাজনীতির স্বার্থ, তাহলে তোমাকে স্বীকার করতে হবে যে বৃহত্তর রাজনীতিটাই আসল। তোমাদের এই করাপশন সম্পর্কে জিরো টলারেন্স বা আইনশৃঙ্খলা সম্পর্কে জিরো টলারেন্সের যে কথাগুলো তোমরা সংকল্পপত্রে বলেছিলে, যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, এসব একদম মোদি বলেছিলেন, কিন্তু সেগুলো তো আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। আমরা সেই করাপশনের সঙ্গে যারা জড়িত সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে নিয়ে আসছি এবং তাদের সম্পর্কে একটা অদ্ভুত উদাসীন মনোভাব বা নরম মনোভাব দেখাচ্ছি, যেমন সেই 20 জন সাংসদের ক্ষেত্রে, তেমনি আবার অ্যাসেম্বলিতে তথাকথিত ঋতব্রত তৃণমূল বা বিদ্রোহী তৃণমূলের সম্পর্কে, তাদের মধ্যে তো বেশিরভাগই আছে নানান করাপশনের সঙ্গে যুক্ত। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কাজল শেখ থেকে শুরু করে তাদেরকে আমরা ভালো তৃণমূল বলে তাদেরকে সেরে রাখছি, তাদের বিরুদ্ধে যেটা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় অ্যাসেম্বলির ভিতরে বলেছিলেন, বাইরে বলেছিলেন, কাউকে ছাড়া হবে না। আমরা সব ওই তারাতলায় যে ভেঙে পড়লো, ও গুদামটা ভেঙে পড়লো, তখন বলা হয়েছিল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই দেখুন ববি হাকিমের সই আছে, কাউকে ছাড়বো না, তিনি বলেছিলেন। তারপর থেকে তো আমরা আর কিছু দেখলাম না যে ববির বিরুদ্ধে বা তৎকালীন মেয়রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা। তিনি এখন দিব্যি এই ফোল্ডে এসে অনেকটা স্বস্তিতেই আছেন বলা চলে। তো একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতি, নানান ধরনের 2 নম্বরি কারবার, বেআইনি কারবারের অভিযোগ উঠেছে। যেভাবে তারা শুরুটা করেছিলেন, যে আমরা ভেবেছিলাম বোধহয় অভিষেকের কালীঘাটের বাড়ি বা হরিশ মুখার্জি রোডের বাড়ি এক্ষুনি ভেঙে ফেলা হবে, খুব তাড়াহুড়ো করে তারা কর্পোরেশনের লোকজন মাপঝোঁক শুরু করে দিল। তারপরে তার ফলো আপ কোথায়? কিছুই ফলো আপ হলো না, উল্টে তো রক্ষা কবচ পেয়ে যাচ্ছে এবং প্রতিটা ক্ষেত্রে রক্ষা কবচ পেয়ে যাচ্ছে। কাজে এই সব প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, পত্রপত্রিকায় লেখালেখি শুরু হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লেখা, এমনকি বিজেপির নিজের দলের মধ্যেও কিন্তু এই নিয়ে নানান প্রশ্ন আছে। সেটা হয়তো সেভাবে সামনে আসছে না, কিন্তু আবার বেরিয়েও পড়ছে। তাদের ক্ষোভটা একদম নিচুতলার যারা
তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে বা বলা চলে মার খেয়েছে তৃণমূলের হাত থেকে, তারাও কিন্তু প্রস্তুত করতে শুরু করেছে। কাজেই এটা বিজেপিকে ভাবতে হবে, তারা যতই দিল্লিকে দেখা যে এটা দিল্লির ব্যাপার, আমরা এর মধ্যে জড়াবো না, তা বলে তো আর জনগণ ছেড়ে দেবে না। জনগণকে তাদের জবাবদিহি করতে হবে, আজ হোক কাল হোক। এই যে আজকেই তো দেখছিলাম একটা ফেসবুকে দক্ষিণ 24 পরগনার কোনো এক জেলা সভাপতি মহিলা কিসাম ঘোষ, আমার নামটা মনে পড়ছে না, তিনি একটা কোনো সভায় হুমকি দিচ্ছেন যে তোলাবাজি হচ্ছে, যে লোকাল নেতারা তারা সব 50টা লোক 100টা লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একে চমকাচ্ছে তাকে তমকাচ্ছে, এবং বলা হচ্ছে তিনি খুব ওই নেত্রী বলছেন যে এটা বিজেপির আদর্শ নয়। এবং জেলায় জেলায় এটা অনেক জায়গায় হচ্ছে। এখনই 2 মাস যেতে না যেতেই তোলাবাজি শুরু হয়ে গেছে। এই যে যাদবপুরের যে এমএলএ সর্বরী মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর কাছেই কমপ্লেন করেছে, দরবার করেছেন এক মহিলা যে তার দোকান বোধহয় বেআইনিভাবে বা আমি কাগজে পড়লাম উৎখাত করে দিয়েছেন। তো এইসব প্রশ্নগুলো যদি 2.5 মাসের মধ্যে এসে যায়, এটা তো ভালো সিগন্যাল হতে পারে না। এগুলোকে একদম সমূলে এই মুহূর্তে ওদের একদম জিরো টলারেন্স যদি বলেই থাকো, সেটা তো আমাদের কাজে দেখাতে হবে। বুঝতে পেরেছি। দেবাশিস, একটা জিনিস তুমি বলো, মানে তোমার তো একটা লম্বা একটা সাংবাদিকতার কেরিয়ার, 40 বছর, 40 বছর, মানে আমার প্রায় বয়সের কাছাকাছি, মানে আর 1-2 বছর হলেই তো তাই হয়ে যেত। একটা জিনিস তুমি আমাকে দেবাশিস বলো, সেটা হচ্ছে যে সামনে অনেকগুলো ভোট আছে, উপনির্বাচন রয়েছে, বসিরহাটের লোকসভা উপনির্বাচনটাও ডিউ রয়েছে, তারপর তোমার পুরসভা ভোট আছে, পঞ্চায়েত ভোট আছে। পুরসভা তো এসেই গেল বোধহয় ডিসেম্বর। হ্যাঁ, তো এই যে ভোটগুলো, মানে তার আগে তো নন্দীগ্রাম এবং রেজিনগর, এই দুটো হবে। তো তুমি আমাকে একটা জিনিস বলো যে এই যে ডামাডোল চলছে, এই যে সংগঠন না থাকা, এই যে একটা বিরাট শূন্যতা, ফাঁক বিজেপি এখনো পর্যন্ত ভরাট করে উঠতে পারেনি, এই নির্বাচনগুলোতে কোথাও কি বিজেপির ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হওয়ার মানে কোনো চান্স তুমি দেখতে পাচ্ছ? না, তবে আমার যেটা মনে হয়, বা বিজেপির সংগঠন নেই এটা ঠিক কথা, মানুষ ভোট দিয়েছে এটাও ঠিক কথা, সেটা সংগঠনের জোরে না, যেটা আগে আমরা আলোচনা করলাম। কিন্তু একটা পরিস্থিতি বিবেচনা করতে হবে, যেহেতু সদ্য একটা ভোট হলো, তার কিছুটা প্রভাব তো পড়বেই। সেই অ্যাডভান্টেজটা বিজেপি হয়তো পেতে পারে। পক্ষান্তরে আমরা মেইন যারা অপোজিশন ছিল তৃণমূলটা এত টুকরো টুকরো হয়ে গেছে, তৃণমূলের ভবিষ্যৎ প্র্যাকটিক্যালি অন্ধকার। এটা আমি এটা আমার দৃঢ় ধারণা যে তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই বয়সে তারপরে এই অবস্থায় ঘুরে দাঁড়ানোটা সম্ভব বলে আমার অন্তত মনে হয় না। এই পরিপ্রেক্ষিতে এই যে ভ্যাকুয়ামটা হয়েছে, বিরোধিতার যে ভ্যাকুয়ামটা, সেটা অনেকটা সুযোগ কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেসের সামনে এসে গেছে বলে আমার বিশ্বাস। এবং বামেরা এবং কংগ্রেস যদি এখন পথে থাকতে পারে, তাদের বিভিন্ন কর্মসূচি কে কেন্দ্র করে, সে শিক্ষা হোক, আইন শৃঙ্খলা হোক, গত 2.5 মাসে, এটা তো ঘটনা, গত 2.5 মাসে অন্তত 48টা নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, ফলোআপ হিসেবে খুন, সব মিলিয়ে প্রায় 48টা ঘটনা ঘটেছে। সেইগুলোকে কেন্দ্র করে, বা শিক্ষাক্ষেত্রে যেটা বলা হয়েছিল, বিজেপিও তারা সংকল্পপত্রে বলেছিল এই যে এত বড় দুর্নীতি হলো, চাকরি চলে গেল প্রায় 28,000 বা 26,000 শিক্ষিত বেকার যুবক যুবতীর, সেইগুলো নিয়ে যদি মুভমেন্ট করতে পারে সিপিএম বা কংগ্রেস, তাদের পক্ষে কিন্তু একটা বড় সুযোগ। তৃণমূল এখন ভেঙে গেছে, কালীঘাটপন্থীরা কর্নার হয়ে রয়েছে। কবে সুপ্রিম কোর্ট বা ইলেকশন কমিশন কী রায় দেবে আমরা জানি না, সেই রায় দিতে দিতে হয়তো ভোট চলে আসবে। তারপরে যারা এখন বিদ্রোহী রাজ্যে যারা বিধায়ক, তৃণমূলপন্থী বিধায়ক, তারা প্র্যাকটিক্যালি বিজেপির বি টিম, এটা তো কালীঘাটপন্থীরা বলছে, এবং আমরা কাজে কর্মে দেখতে পাচ্ছি তারা সেই কট্টর বিরোধিতার জায়গায় নেই বিজেপির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অ্যাসেম্বলিতে তো বাম বা কংগ্রেসের শক্তি এমন কিছু নয়, আইএসএফের মাত্র আইএসএফ নিয়ে 4টে। সেক্ষেত্রে বাইরে কিন্তু বিরোধিতার পরিসরটা বিজেপির বিরোধিতার ক্ষেত্রে বাম এবং কংগ্রেসের একটা বিরাট সুযোগ। তারা যদি একদম তেড়ে ফুঁড়ে ওঠে, তাহলে কিন্তু তাদেরই বিরোধিতার জায়গাটা ভালো জায়গায় দাঁড়াবে বলে আমার বিশ্বাস হয়, এবং আগামী দিনে মেইন ফোর্স কিন্তু বিজেপির এগেনস্টে বিরোধী ফোর্স তারা হয়ে উঠতে পারে বলে আমার বিশ্বাস। সেটা দেখা যাবে, সেটা তো পরীক্ষা হবে যে ভোটগুলো সামনে আসছে, একাধিক ভোট আছে,
সামনেই লোকসভা ভোট ছিল, বিধানসভা দুটো উপনির্বাচন আছে। দুটো উপনির্বাচন আছে, তারপরে একাধিক পুরসভার ভোট আছে, 100টার ওপরে পুরসভার ভোট হবে। তাতে আমাদের দেখতে হবে যে বিরোধী পরিষদটা কারা দখল করে, এবং বিজেপির একটা অ্যাডভান্টেজ এসে যাবে, যেহেতু তারা শাসক দলে যে অভিযোগটা একটা সময় বিজেপি করেছিল বা বিরোধীরা করেছিল বা আমরা যারা রাজনীতির চর্চা করি তারাও করেছিলাম, যে শাসক দলকে বা পুলিশ প্রশাসনকে কাজে লাগানো ভোটের ক্ষেত্রে, সেটা বিজেপি হয়তো কাজে লাগাবে তাদের ভোট দখল করার জন্য, ভোট মেশিনারি করার জন্য। জানি না করবে কি না, করলে আবার সেই একই জিনিস হবে, সেটাও আমাদের দিকে নজর রাখতে হবে, সবটাই খেয়াল রাখতে হবে। তুমি একটা প্রসঙ্গে মানে সামনের নির্বাচনগুলোকে কেন্দ্র করে তুমি একটা ব্যাখ্যা করতে গিয়ে তুমি বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কোনো সম্ভাবনা দেখছো না। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি হ্যাঁ, তো তুমি এই মানে এটার বিশ্লেষণটা কি তোমার? না, বিশ্লেষণ হচ্ছে সেটা হচ্ছে মমতার যে একটা ইমেজ ছিল, একটা বিরোধিতার ইমেজ ছিল, সেটা কিন্তু এই ভোটে অনেকটাই ধাক্কা খেয়েছে। আচ্ছা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই ধাক্কাটা তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফায়ারম্যান নেত্রী বলে আমরা একটা অগ্নিকন্যা বলতাম, সেইটা এখন আর তার মধ্যে নেই, এবং বয়স একটা ফ্যাক্টর। তারপরে এই ধাক্কাটা যথেষ্ট ধাক্কা, গত 15 বছর ধরে যে দাপটের সঙ্গে সরকার চালিয়েছে, তারপরে তিনি একদম প্র্যাকটিক্যালি ঘরে ঢুকে গেছে, তাকে আর বেরোতেই দেখা যাচ্ছে না। এই সময় তো সুযোগ ছিল তেড়ে ফুড়ে ওঠা, যতই দলে ভাঙন হোক। তিনি যদি একদম 4 মের পর 21শে জুলাই দেখা গেছে, হ্যাঁ, ভোটের পরদিন থেকে তিনি যদি, যেটা একসময় তিনি বিরোধী নেত্রী ছিলেন, সেইভাবে তিনি যদি দাপিয়ে বেড়াতেন, তাহলে কিন্তু এই ভ্যাকুয়ামটা অনেকটা হয়তো কাটিয়ে উঠতে পারতেন। কিন্তু আমরা কি দেখলাম, না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু সেভাবে কোনো জেলায় আজকে 2.5 মাস হয়ে গেল, তারা কোনো জেলায় আজ অব্দি যেতে পারেননি। তিনি যদি জেলায় যেতেন, একেবারে নিচুতলার লেভেলে তো এখনও তার একটা সমর্থক আছে এবং লোকজন আছে, এটা অস্বীকার করে লাভ নেই। হয়তো নেতারা নেই, হয়তো এক্স মন্ত্রীরা নেই, হয়তো দাপুটের নেতারা নেই, অনুব্রত মণ্ডলের মতো, কাজল শেখের মতো, বা জেলায় অন্যান্য যারা দীর্ঘদিন মমতার পাশে থেকেছে তারা নেই, সংগঠনটা ভালো যাদের, হ্যাঁ তারা নেই। কিন্তু একটা মাস বেস এখনও আছে, একদম নিচুতলার কর্মীরা আছে, তাদের একান্ত চাহিদা হচ্ছে যে তাদের দিদি বাইরে বেরোন। কিন্তু তিনি সেই যে ঘরে ঢুকে বসে আছেন, তার উচিত ছিল সেই বিপর্যয়টা স্বীকার করে, এবং আরেকটা বড় ব্লান্ডার যেটা আমি বলবো, যে হারটা স্বীকার করে নাও, হারটা স্বীকার করে নিয়ে তার মাঠে ময়দানে যদি তিনি জেলায় ঘুরতে পারতেন। হার স্বীকারের প্রসঙ্গে মানে কোনটাতে বলছো? হার মানে না বলে, হ্যাঁ, আচ্ছা, যে হেরেছে এটা তো অস্বীকার করে লাভ নেই। এটা আমি কোন যুক্তিতে দেখাবো যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে? সেটা আইন আদালতে চলছে, এই মামলা তো কোনোদিন শেষ হবে না। ষড়যন্ত্রের থিওরি খাড়া করে তো হবে না, যতই বলুক যে আমাদের ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে, এটা পাবলিক খায়নি, এবং এটা স্বীকার করে নিতে হবে আমি হেরেছি। সেই পরাজয়টা স্বীকার করে নেওয়া গণতন্ত্রের পক্ষেও মঙ্গল, তারও আমার মনে হয় তার ইমেজটা ভালো হতো। তিনি এখনই জেদ ধরে আছেন যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, সেটা মামলা তিনি করেছেন, সেই মামলা নিষ্পত্তি গত 21 সালের যে মামলা, সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। অতীতে আমরা দেখেছি মানস ভূঁইয়ার মামলা, সেই একই কেস ছিল যে আমাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। সেই মানস ভূঁইয়ার মামলা নিষ্পত্তি হলো একটা 5 বছর পর, একটা ভোট মিটে যাওয়ার পর। এই মামলার কবে নিষ্পত্তি হবে কেউ জানে না। অলরেডি 21 সালের মামলা 5 বছর হয়ে গেছে, সে মামলা এখনও চলছে। আজকে আমরা 26 সালে মামলা করেছি, এই মামলা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কবে নিষ্পত্তি হবে গড নোজ। এই পরিস্থিতিতে আমি মামলা মোকদ্দমা বা ষড়যন্ত্র, আমাকে জোর করে হারানো হয়েছে, এগুলো ছেদ কথা। এগুলো না করে তিনি যদি পরাজয়টা স্বীকার করে প্রথম দিনেই তিনি একটা যুদ্ধংদেহী মেজাজে নেমে পড়তেন, তাহলে ছিল, যেটা আমার মনে, তাহলে তিনি ভাঙনটা রুখতে পারতেন। এবং এই যে সাংসদরা বিদ্রোহী হয়ে গেলেন, এদিকে রাজ্যে একটা বড় অংশের বিধায়করা বিদ্রোহী হয়ে গেলেন, এইটা বোধহয় হতো না, তিনি দলটাকে ধরে রাখতে পারেন। কোথাও কি তোমার মনে হচ্ছে, তুমি যেটা খুব
খুব মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি বললে, যেটা সত্যি হয়তো মানে তোমাদের মতো বিশ্লেষকদের মাথাতেই এই ব্যাপারগুলো আসে। সেটা হচ্ছে যে তিনি যদি রাস্তায় নেমে পড়তেন তাহলে ভাঙনটা রুখতে পারতেন। কোথাও কি তোমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই এই ভাঙনটা ঘটেছে কার্যত? তা সেটা কিছুটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে, কারণ তিনি নিজেই বলেছিলেন 294টা ক্ষেত্রে আমি প্রার্থী, এবং তিনি দলটা তো তিনি মূলত এই ধরনের। আমি প্রথম কথা, আমার একটা পরিষ্কার বক্তব্য আছে, অনেকে তার জন্য আমাকে সমালোচনা করতে পারেন। আমি মনে করি যে তৃণমূল দলটা আসলে কোনো দল নয়, একটা রাজনৈতিক দল নয়, তার কোনো নীতি বা আদর্শ নেই। তাদের একমাত্র মানে তৃণমূল দলটাকে তুমি কি বলে একটা ক্লাব, একটা পাড়ার ক্লাব, একটা অন্য ধরনের সংগঠন, একটা এনজিও টাইপের, যাই হোক হোয়াট এভার মেবি, কিন্তু একটা রাজনৈতিক দল হলে তাদের একটা নীতি থাকে, একটা আদর্শ থাকে। এদের তো তা কোনো ছিল না। এই যে সব বলা হয় একে সাসপেনশন, আমি অন্য প্রসঙ্গে বলছি আর কি, একে সাসপেনশন, তাকে বহিষ্কার। এখন শুনতে পাচ্ছি এই সাসপেনশন বা বহিষ্কারের কোনো চিঠি চাপাটির ব্যাপার নেই। একটা দলে সিপিএমে বা ইভেন কংগ্রেসেও, বিজেপিতেও তো আছেই, যে আমি একটা কাউকে শোকজ করব বা কাউকে বহিষ্কার করব, তার একটা লিখিত চিঠির ব্যাপার থাকে, একটা কাগজের ব্যাপার থাকে, তার একটা কংগ্রেস তো কদিন আগে ভিক্টরকে দল থেকে হ্যাঁ, করে দিল, তার চিঠি চাপাটির ব্যাপার আছে, প্রসেস ছিল। হ্যাঁ, চিঠি চাপাটির ব্যাপার আছে। এবং সিপিএমও তো আছে, সিপিএমে নানান স্তর ভেঙে একটা কাউকে তাড়াতে হলে, আমি ইচ্ছা হলো আমি অভিষেককে তাড়িয়ে দিলাম, বা অভিষেকের ইচ্ছা হলো দেবাশিস দাশগুপ্তকে তাড়িয়ে দিলাম, ব্যাপারটা সেটা নয়। তাদের ইন্টারনাল কমিশন আছে, তাকে শোকজ করবে, শোকজের জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে কন্ট্রোল কমিশনে যাবে, এসব নানান পর্যায়ে করে তারপর আলটিমেটলি দরকার হলে পলিট ব্যুরো পর্যন্ত যাবে। আমরা অতীতে তাই দেখেছি। কিন্তু তৃণমূলে এসবের কোনো বালাই নেই। এখন তো শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বলছে আমাকে তো বহিষ্কার করেছে, তার চিঠি কোথায়? কুণাল ঘোষকে যখন সাসপেন্ড করা হয়েছিল বা বহিষ্কার করা হয়েছিল, কুণাল আজও সুযোগ পেলে বলে আমি তো আজ অবধি কোনো চিঠি পাইনি। এটা তো ঘটনা। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজেই দলের সর্বেসর্বা, যতই তার একাধিক সাধারণ সম্পাদক, একাধিক সহসভাপতি, চেয়ারম্যান, এগুলো সব আইওয়াশ আর কি, আসলে তিনি যা বলবেন এটা তো তারা যারা আজকে বিদ্রোহ করে দল ছেড়েছেন বা অন্য গোষ্ঠীতে গেছেন, তারা তো ওপেনলি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো বরাবরন্ত, কাজেই তাকে দায় নিতে হবে। এবং লাস্ট যেদিন তিনি ফেসবুক লাইভ করলেন, সেদিনকেও তিনি তার আদরের বা স্নেহের ভাইপোর প্রতি একই ধরনের স্নেহ দেখিয়েছেন। তিনি অভিষেককে গার্ড করার জন্য যে যা যা করা তিনি সব করেছেন, সব কথা বলেছেন। কাজেই যারা এই যে প্রশ্নটা তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তার থেকেও দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, যে সব দায় সকলের আমি ঝাড়া হাত পা সেটা থাকলে হবে না, তাকেও দায় দিতে হবে। এবং যেহেতু এই ধরনের দলে, আঞ্চলিক দলে এবং ওয়ান ম্যান শো যে সমস্ত দলে তিনি সব, তিনি মুখ্যমন্ত্রী, তিনি দলের সর্বময় নেত্রী, তিনি পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান, কাজেই তাকেও দায় নিতে হবে, তাই এড়িয়ে গেলে চলবে না। যেটা আমি বললাম, সমস্ত দায় তাকে মাথায় পেতে নিয়ে তিনি যদি আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আবার আমি রিপিট করছি, তিনি সমস্ত দায় স্বীকার করে যে না এটা আমার ভুল হয়েছে, অভিষেক যেগুলো করেছে সেগুলো ভুল হয়েছে, সেই দায় স্বীকার করে যদি তিনি নিজের দায় এবং অভিষেককে বহন করার যে দায় সেটা যদি তিনি স্বীকার করে ঠিক আগের মতো তিনি জেলায় জেলায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, আমার মনে হয় এই বিপর্যয় বা দলটাকে তিনি বাঁচিয়ে রাখতে পারতেন। এটা আবার ব্যক্তিগত ধরনের। গত 2-3 দিন ধরে একটা খবর খুব রটেছে, ডেফিনেটলি যা রটে তার কিছুটা তো বটে, নাহলে তো আর রটে না। সেটা হচ্ছে যে 3 জন সাংসদ, তার মধ্যে 2 জন যারা, আর ভালো করে নাম যদি বলতে হয়, আবু তাহের এবং খলিলুর, যারা সংখ্যালঘু সাংসদ আর কি, তারা দলে ফিরতে চাইছেন। এবং একই সঙ্গে বেশ কিছু বিধায়ক, সংখ্যালঘু বিধায়ক, তারাও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসতে চাইছেন। কোথাও কি তোমার এটা মনে হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এদের অ্যাকসেপ্ট করেন, রাজনীতিতে কি হয় না হয় কেউ জানে না, কোন দিকে পরিস্থিতি যায়, ওই তুমি যেটা বললে সম্ভাবনাময় শিল্প, তো কি হয় কেউ জানে না, যদি এদের অ্যাকসেপ্ট করা হয়, কোথাও কি তোমার এটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়ার জন্য যে এই বেঈমান, বিশ্বাসঘাতক, এই গদ্দার, এই শব্দগুলো যেভাবে বন্ধনীবদ্ধ হয়েছে আর কি, সেই শব্দগুলো আবার নতুন করে মানে কোথাও বিশ্বাসযোগ্যতা হারানোর শব্দ কি ফিরে আসবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এদের অ্যাকসেপ্ট করে নেন, তাহলে কি মানুষের মনে, যারা
এখনো পর্যন্ত ভক্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, সে তো হবেই। আমি দুদিন আগে যাকে বিশ্বাসঘাতক যে ক্ষেত্রে যেটা এরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এই যে 20 জন সাংসদ গেছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে লড়াইটা করেছে বিজেপির বিরুদ্ধে, তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেল, তারা এক ধরনের বিশ্বাসঘাতক, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। একইভাবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বিধায়ক বিদ্রোহী শিবিরে গেছেন, তারাও একই কাজ করেছেন। কাজেই সেইটার যদি আবার তাদের প্রত্যাবর্তন হয়। হ্যাঁ, তোদের খেলার ভাষা যেটাকে বলে আর কি, আমি ভুলে যাচ্ছি সেই ভাষাটা, যে নতুন খেলা আবার যদি হয়, দলে ফিরিয়ে নেওয়া, সেটা আবার বিশ্বাসঘাতক হবে। আমি দুদিন আগে বা এখনো বলছি তারা বিশ্বাসঘাতক। স্পোর্টসের ভাষাটা বোধহয় লিয়েন বলতে চাইছে, লিয়েন আবার ফিরিয়ে নেওয়া হলো, তাদের আবার ফিরিয়ে দেওয়া হলো। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কাজটা করেন, আবার একটা ব্লান্ডার করবে। আমি দুদিন আগে এই সব 20 জন বিধায়ক বা 20 জন সাংসদ বা 80 জন বিধায়ককে বিদ্রোহী বললাম, বিশ্বাসঘাতক বললাম, বেঈমান বললাম, যা নয় তাই গালাগাল দিয়েছি। আবার তাদের আমি ফিরিয়ে নেব যে রাজনীতি তো সবসময় একই স্রোতে বয় না, এই সব যুক্তি দিয়ে তাদেরকে আবার ফিরিয়ে নেব, তাহলে তার বিশ্বাসযোগ্যতাটা কোথায় থাকবে? আমি আজকে যদি যে দুটো নাম তুই করলি, খলিল রহমান এবং আবু তাহের, তারা সংখ্যালঘু, তাদের একটা প্রশ্ন আছে। প্রথম কথা, যদি আজ হোক কাল হোক বিজেপি তাদের, এনসিপিআই তো একটা কোনো দল নয়, এটা একটা টেকনিক্যাল ব্যাপারে তারা এনসিপিআইতে গিয়েছেন। একটা যেটা চর্চা হচ্ছে যে হয়তো তারা বিজেপিতে চলে যাবে, এরকম একটা চর্চা চলছে। সেক্ষেত্রে আজ অবধি বিজেপির কোনো সংখ্যালঘু সাংসদ নেই। সেক্ষেত্রে এই বিদ্রোহী 2 তৃণমূল সাংসদ যদি বিজেপিতে চলে যায়, সেখানে একটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপার থাকবে। তারপরে মুর্শিদাবাদ হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত, প্রায় 70% সেখানে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের ভোটটাও বিশাল পরিমাণে আছে। তারা সংখ্যালঘু বলে তারা তাদের এলাকায় টিকে থাকতে হবে। এমনিতেই যে সাংসদরা দল ছেড়েছেন বা বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন, তাদের তো আজ হোক কাল হোক কনস্টিটিউয়েন্সিতে যেতে হবে। তারা কোন মুখে যাবে? তাদেরকে আমরা বলছি বিশ্বাসঘাতক। এইটা তো ঘটনা, একটা বিশ্বাসঘাতক তকমা তাদের গায়ে লেগে রয়েছে। সেই বিশ্বাসঘাতকরা যখন তাদের এলাকায় যাবেন, কী পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা একটা বড় প্রশ্ন। তাদের মাথায় যে ডিম ছোড়া হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। হয়তো তৃণমূলের লোকজনই, যারা তাদেরকে ভোট দিচ্ছে, তারাই হয়তো ডিম ছুটবে, সেখানে বিজেপি দরকার পড়বে না। সেক্ষেত্রে আমার মনে হয় যদি এরা আবার সেই পুনর্মূষিক ভব হন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বিষয়টা আরও খারাপ হবে। যদি তিনি এটা স্ট্রিক্ট করতে পারেন, যেটা কালকে সৌগত রায় বলেছেন যে নেত্রীর সঙ্গে কথা বলা হবে, যদি কেউ ভুল স্বীকার করে আসতে চান তাদেরকে ফিরিয়ে নেওয়া যেতেই পারে, এরকম একটা কিছুটা নরম সৌগতদার কথায় বোঝা গেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কলটা নিতে হবে যে আপনি যদি স্ট্রিক্ট থাকেন তাহলে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। আপনি আবার পরে মোল্ড করবেন যে 2 জন সংখ্যালঘু ফিরতে চাইছে বলে আমি ক্ষমা করে দিলাম, তাহলে কিন্তু আপনার যেটুকু ছিল সেটুকু এমনিতেই তো গেছে, সব আরও যাবে। এটা আমার ব্যক্তিগত হবে না, আমার মনে হয় সেইটা বোধহয় সমীচীন হবে না। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, অন্য কেউ আমার সঙ্গে ডিফার করতেই পারে। বুঝতে পেরেছি। একটা জিনিস দেবাশিস দা, তোমার কি কোথাও মনে হচ্ছে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে বেসিক্যালি বিজেপি ভার্সেস সিপিএমের সমীকরণটাই চলছে এই মুহূর্তে? মানে সব দিক থেকে, মানে ধরো আমি এই প্রশ্নটা তোমাকে করার পেছনে কারণটা হচ্ছে যে ধরো লাহেক আলীকে তুলে নিয়ে যাওয়া হলো, গ্রেপ্তার হয়ে তিনি এখনো পর্যন্ত জেলেই রয়েছেন। তো সেটা তো একটা আছেই, কারণ বিজেপি আরএসএসের কাছে যতটা তৃণমূল শত্রু, তার থেকে অনেক বেশি শত্রু হলো আদর্শগতভাবে কমিউনিস্টরা এবং কমিউনিস্টরা সবচেয়ে বড় শত্রু, সেটা আরএসএসের একদম ঘোষিত নীতি। সেক্ষেত্রে আমরা ইদানিং দেখছি যে এই গত কয়েকদিন, 1 সপ্তাহের মধ্যে জেলায় জেলায় কিন্তু সিপিএমের বিভিন্ন পার্টি অফিস ভাঙা হচ্ছে। বিজেপি সব ছেড়ে দিয়ে এখন যতটা তৃণমূলের প্রতি, এখন সেই চ্যাপ্টারটা গত 3-4 দিনে একটু কমেছে। এখন আক্রমণটা হচ্ছে কিন্তু সিপিএমের উপরে। তুই যদি খেয়াল করিস বিভিন্ন জেলায়, কোচবিহার, উত্তরবঙ্গ, এদিকে মুর্শিদাবাদ, ওদিকে হুগলিতে বিভিন্ন জায়গায় সিপিএমের অফিস ভাঙা হচ্ছে, মারধর করা হচ্ছে, কোথাও একটা মিটিং চলছে তার মধ্যে ঢুকে গিয়ে হামলা চলছে।
এইটা হচ্ছে তার কারণ হলো যেটা আমি বললাম যে আরএসএস বিজেপির কাছে বড় শত্রু বরাবরই সিপিএম এবং কংগ্রেস। কাজেই সেই দৃষ্টিভঙ্গি থেকে এখন লড়াইটা মূলত হয়ে যাবে সিপিএম ভার্সেস বিজেপি, এরকম একটা পরিস্থিতি কিন্তু আগামী দিনে চলে আসতে পারে। যেটা তুই বললি লায়েক আলী, হ্যাঁ লায়েক আলীর থেকে তো লায়েক আলী তো কোনো খুনের ঘটনায় জড়িত নয় এবং উস্কানি এরকম উস্কানিমূলক বক্তব্য, প্রথম কথা তিনি উস্কানি দেননি। তিনি অল অ্যালং আমরা দেখেছি যে সমস্ত ভিডিও প্রকাশ্যে এসছে যে তিনি পুলিশের সঙ্গে পাবলিককে শান্ত করেছেন, তার একটা দায়িত্বশীল ভূমিকা ছিল। তিনি এর আগে অ্যাসেম্বলির প্রার্থী ছিলেন সিপিএমের, তার কতগুলো এবারে দাঁড়িয়েছিলেন, তো তার কতগুলো নির্দিষ্ট দায় দায়িত্ব ছিল। সেক্ষেত্রে তাকে তিনি উস্কানি দিয়েছেন বলে তাকে প্র্যাকটিক্যালি জেলে ঢুকিয়ে দেওয়া মানে হচ্ছে সিপিএমকে নিহাও একটা শিক্ষা দেওয়া যে দেখে নিলাম, কিন্তু সেটা আলটিমেটে হয়তো আজ হোক কাল হোক তিনি ছাড়া পেয়ে যাবেন। কোনো তার প্র্যাকটিক্যালি তার কোনো তিনি যে অভিযুক্ত বা তিনি যে এই ঘটনার সঙ্গে জড়িত তার কোনো প্রমাণ পাওয়া যাবে বলে আমার অন্তত মনে হয় না। এবং উস্কানি, সে তো খুনের কেসে তাকে ধরা হয়নি, উস্কানিমূলক কথা বলেছেন বলে অভিযোগ, সেই অভিযোগ সেটা খুব একটা দাঁড়া বাঁধবে বলে আমার মনে হয় না। এবং যেভাবে তারা সিপিএমকে টার্গেট করছে, ইদানিং আমি দেখছিলাম বিধানসভার বাইরে বা ভেতরেও মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করছেন সিপিএমকেও ছাড়বো না। এইসব দেখে শুনে আমার মনে হচ্ছে এবার বোধহয় তৃণমূলের থেকে তীরটা বোধহয় এবারে বেশি করে বামেদের দিকে ঘুরে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। দেবাশিস দা, এই নিরিখে মানে যে অ্যাটমসফিয়ারটা তুমি তুলে ধরলে, পরিস্থিতিটা তুমি তুলে ধরলে, সেই নিরিখে তোমার কি কোথাও এটা মনে হচ্ছে যে বাম কংগ্রেসের মধ্যে জোট আবার নতুন করে হওয়া উচিত? এবং সেই জোটে কোথাও কি তোমার এটাও মনে হয় যে অস্তিত্ব রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিয়ে আসা উচিত? তার কারণ যেহেতু একটা অপোজিশন একটা ইমেজ তার আজও পর্যন্ত রয়ে গেছে, মানে অপোজিশন লিডার হিসেবে আর কি, মানে বিরোধী দলনেত্রীর যে তকমাটা রয়েছে, ওটা মনে হয় কোথাও তোমার? না, এটা সোনার পাথর বাটির মতো কল্পনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতটা এতটাই বাম বিরোধী বিষাক্ত অতীত, মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে বিশ্বাস করা খুব কঠিন। তিনি কখন বিজেপির হাত ধরবেন, কখন কংগ্রেসের হাত ধরবেন, এটা দেবানা যতন্ত্রী কেউ জানেন না। এই পরিপ্রেক্ষিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে, হ্যাঁ একটা ইন্ডিজোট আছে, তাতে কিছুটা বাধ্যবাধকতার খাতিরে বামেদের থাকতে হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট সেটা। কিন্তু বামেদের পক্ষে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরা আদর্শগতভাবে ঠিক হবে না বা সম্ভবও নয়। আর কংগ্রেস যদি তাদের অতীত ইতিহাসটা, মমতার অতীত ইতিহাসটা কংগ্রেস ভালোভাবে বিশ্লেষণ করে বা কি বলবো, যদি তারা অতীত ইতিহাসটা মনে রাখে, তাহলে কংগ্রেসেরও উচিত হবে না যে মমতাকে সঙ্গে নিয়ে চলা। আমরা অতীতে দেখেছি, যেমন দিল্লিতে হয়েছে, আমরা রাজ্য স্তরেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় জোট করেছে। এবং আমি তো এটা মনে করি 2011 সালে যদি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটটা না হতো, তাহলে আজকে কংগ্রেসকেই বিপর্যয়ে পড়তে হতো না এবং হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায়ও না আসতে পারতেন, এটা আমার বিশ্বাস। কাজে সেই অভিজ্ঞতা মনে রেখে কংগ্রেস আমার মনে হয় না এই ভুল করবে। এবং কংগ্রেস তো বেশি দিন থাকতেও পারেননি মমতা, না তাই সেটাই তো বলছি যে দ্রুত ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল, কয়েক মাসের মধ্যে তাকে ছেড়ে আসতে হয়েছে এবং অপমানিত হয়ে ছেড়ে আসতে হয়েছে মন্ত্রিসভা। আমরা সেই অতীত তো ভুলে যাইনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত আমরা খুব জানি, যারা কংগ্রেস সিরিয়াসলি করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাড়ে হাড়ে ছেড়েন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা খুব কঠিন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় হারার পর 2-1 বলার চেষ্টা করেছেন, বলেছেন হ্যাঁ যে আমার কোনো ইগো নেই, আমি বা মতি বাম কংগ্রেস সকলকে বলছি, তাহলে সেক্ষেত্রে আবার তার বিশ্বাসযোগ্যতা আবার চির খাবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 মাস আগে বাম কংগ্রেস বিজেপিকে কোথাও একবদ্ধনীতে রেখেছেন, কোথাও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন, জগাই মাধাই গদাই এসব বলেছেন। সেই জগাই মাধাইকে আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে লড়াই করে, সেই লড়াইটা কতটা ফলপ্রসূ হবে সেটা আদৌ বাস্তব
সম্মত হবে বলে আমার বিশ্বাস হয়, এবং আমি যদ্দূর আমার মনে হয় বামেরা সেই ভুল করবে না, বামেদের সেই জায়গাটা নেই। আর কংগ্রেসও আমার মনে হয় সেই জায়গায় যাবে না। বুঝতে পেরেছি। তার মানে তোমার মানে কোথাও মনে হচ্ছে তাহলে যে বাম কংগ্রেসের জোট বরং তুলনায় অনেক নিরাপদ। কংগ্রেসের জোটের একটা সম্ভাবনা আছে। আমরা অতীতে দেখেছি 2016 সালে তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, প্রায় আমার একটা ধুয়ো উঠেছিল যে তৃণমূল কংগ্রেসটা চলেই যাবে, কিন্তু সেই জায়গায় আলটিমেটলি সেটা ম্যাচিওর করলো না। বামেদের সিনিয়র নেতারা তো বলে যে ঠিকঠাক জোটটা হলে নাকি ঠিকঠাক জোটটা হলে, এবং এমন অনেক জায়গায় হয়েছে যে বামেদের ভোটটা কিন্তু কংগ্রেস পেয়েছে, কংগ্রেসের ভোটটা বামেরা পায়নি, এরকম অনেক জায়গায় হয়েছে। কাজেই সেই জোটটা যদি বাম কংগ্রেস করতে পারে, এখন থেকেই যদি সেই প্রস্তুতিটা নেয়, আমি কারো দালালি করছি না, যদি হয়তো মনে হতে পারে যে দেবাশিস দা কিন্তু দালালি করছে কংগ্রেস বা বামেদের, যদি বাম কংগ্রেস এখন থেকে আগামী দিনের সম্ভাবনাকে সামনে রেখে, আগামী দিনে কর্পোরেশন ভোট বা অন্যান্য ভোটকে সামনে রেখে, ইভেন বাই ইলেকশন যেগুলো বকেয়া আছে সেগুলোকে সামনে রেখে যদি একটা পাকাপোক্ত জোট তৈরি করে, সেটা মনে হয় তাদের রাজনীতির ক্ষেত্রে একটা ভালো দিক হবে, এবং সেটা তার ফলটা সুদূরপ্রসারী হতে পারে। হ্যাঁ দেবাশিস দা, তোমার যে লাস্ট কোয়েশ্চেন, তুমি সাংবাদিক বলেই তোমাকে বিশেষ করে এই প্রশ্নটা আমার করা, সেটা হচ্ছে যে গত শুক্রবার, মানে আজকে শুক্রবার তার ঠিক আগের শুক্রবার, ধর্মতলার বুকে একটা মিছিল হয়েছিল, বামেদের ছাত্র সংগঠন ডেকেছিল, তাতে তোমার সিজেপিও যোগ দেয়, সেখানে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটে, এবং শেষে তুমি জানো সর্বশেষ সাংবাদিকরা সেখানে প্রহৃত হন, বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, মূলত টিভি চ্যানেলের সাংবাদিক এবং ক্যামেরাম্যানেরা। আমার প্রশ্নটা এখানে যে এই যে গদি মিডিয়া বলে দাগিয়ে দেওয়া, এটা কি আজকের পরিস্থিতির কারণে হচ্ছে? মানে তোমাদের সময় তো তোমরা যেভাবে সাংবাদিকতা করেছো এবং যে ধারাটা তোমরা আমাদের মধ্যেও দিয়েছো, যে কারোর লোক হবি না, এটা বরাবর তোমরা আমাদেরকে শিখিয়ে এসছো, সেই দর্শন হয়ে গেছে এক। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে কোথাও কি এই যে যুব সমাজের কোথাও কি একটা সহনশীলতার কোথাও একটা চিড় ধরার ব্যাপার তুমি দেখতে পাচ্ছ? না, আমি বলি, আমরা যখন সাংবাদিকতা এসেছি, আমি যে সংবাদপত্রে কাজ করতাম, আমি দীর্ঘ 25 বছর, আমি নাম করেই বলছি, আমি বর্তমান কাগজে কাজ করেছি। তাদের পলিসি ছিল বামফ্রন্টের বিরোধিতা, এবং আমরা সেই বিরোধিতা করতে গিয়ে জ্যোতি বসু বিভিন্ন সমাবেশে একদম নাম করে 3টে কাগজ, আনন্দবাজার, বর্তমান, স্টেটসম্যান, এরকম 3টে কাগজের নাম ধরে আক্রমণ করতেন। আমরা কখনো কখনো আমরা কাজ করতে গিয়ে মার খেয়েছি, আন্দোলন করেছি, ডেপুটেশন দিয়েছি, সিপিএম অফিসে ডেপুটেশন দিয়েছি, গভর্নমেন্টের কাছে ডেপুটেশন দিয়েছি, পুলিশে ডেপুটেশন দিয়েছি, আমরা করেছি। তৃণমূল আমলে তো একাধিকবার হয়েছে, সাংবাদিকরা নিগৃহীত হয়েছেন, সাংবাদিকরা নানানভাবে দাগিয়ে দেওয়া হয়েছে যে সিপিএমের সাংবাদিক, মাওবাদীদের সমর্থক। কিন্তু সাংবাদিকরা এই লেভেলে কোনো একটা পক্ষ নিয়ে কিন্তু কখনো কথা বলেনি, আমাদের কেউ বলতে পারেনি যে তোমরা সিপিএমের দালাল বা তোমরা অমুকের দালাল, এই ছাপটা কিন্তু পড়েনি। আজকে বিশেষ করে আমি বলবো, সংবাদ মাধ্যমের মধ্যে প্রিন্ট মিডিয়াকে বাদ দিলে বিভিন্ন চ্যানেল, টেলিভিশন চ্যানেলগুলো, তারা একটা ভূমিকা নিয়ে ফেলেছে সরকারের পক্ষে। এটা খুব খারাপ দৃষ্টান্ত একেবারে, যে কারণে গদি মিডিয়া এই শব্দবন্ধ ইদানিং চালু হয়েছে, যে তারা একদম পার্টি হয়ে গেছে। একটা সাংবাদিক বা একটা সংবাদ মাধ্যম যদি অ্যাক্টিভিস্ট হয়ে যায়, কোনো পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট হয়ে যায়, তাহলে সেখানে সাংবাদিকতা থাকে না। সাংবাদিক হিসেবে আমি যেমন, আমার কাজ হচ্ছে সত্যটা তুলে ধরা, সেটাই আমার একমাত্র কাজ। আমি হিন্দুত্ববাদী, এখন একটা ধ্রুব ইদানিং উঠেছে, আমি প্রগতিশীল সাংবাদিক, আমি হিন্দুত্ববাদী সাংবাদিক, আমি রাষ্ট্রবাদী সাংবাদিক, আমি প্রগতিবাদী সাংবাদিক। আমি সাংবাদিক, কেউ বলে না আমি সত্যবাদী সাংবাদিক। এইটা তো আমার কাজ হচ্ছে সত্যটা তুলে ধরা, নিষ্ঠা সহকারে, যেটা ঘটনা ঠিক যা ঘটেছে সেটাই তুলে ধরা। আমি কেন কারোর পক্ষ নিতে যাব? আমি একটি সংবাদ মাধ্যম বা ইন্ডিভিজুয়াল সাংবাদিক, আমার ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিন্তু আমি যখন কর্মক্ষেত্রে আছি, সেটা কখনো কিন্তু সেই প্রতিফলনটা কখনো আমার কাজের ক্ষেত্রে ঘটবে না, তাহলেই আমি মার্কড হয়ে যাব। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিই বলি, আমি নিজে বামপন্থী পরিবারে, আমার বাবাও
সাংবাদিক ছিলেন, আমার কাকাও সাংবাদিক ছিলেন, বাবার একটা বামপন্থী পরিচয় ছিল, বাবা আরএসপি দলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বাবার বসুমতী কাগজে কাজ করতে কোনো দিন কোনো অসুবিধা হয়নি। বসুমতী তখন অশোক সেনের কাগজ। খাদ্য আন্দোলনের সময় বাবা চুটিয়ে লিখে গেছে, বাবা স্টাফ রিপোর্টার নাম হিসেবে তো লিখেইছেন, বাবা নিজস্ব নামে বাবা কখনো কলাম লিখতেন, সেখানে একদম খাদ্য আন্দোলনে সরকারের ভূমিকার তীব্র বিরোধিতা করে বাবা এবং অন্যান্য সহকর্মীরা, বিবেকানন্দবাবু ছিলেন, দিনের পর দিন লিখে গেছেন। এবং বাবাদের কাছে গল্প শুনেছি যে কোনো দিন অশোক সেন, তার জেনারেসিটি উল্লেখ বলতে হবে, অশোক সেন মালিক থাকা সত্ত্বেও তিনি তো কংগ্রেসের খুব বড় নেতা ছিলেন, এবং অশোক সেন কখনো তার বসুমতী চালানোর জন্য কোনো সাংবাদিককে বলেননি যে তুমি এটা লিখবে না বা তুমি খাদ্য আন্দোলন নিয়ে তুমি সরকারের সমালোচনা করবেন না। এবং আমার মনে আছে আমি তখন খুবই ছোট, খাদ্য আন্দোলনের সময় 10 পয়সার একটা বুকলেট বার করেছিল বসুমতী, সেটা লাখ লাখ কপি বিক্রি হয়েছিল। সেই কপি হয়তো এখনও আমার বাড়িতে খুঁজলে পাওয়া যাবে, এবং সেই আগুন খেকো সব লেখা। তো অশোক সেনকে কোনোদিন বিরোধিতা করতে দেখিনি। আজকে রাজনৈতিক নেতারা তাদের বিপক্ষে কিছু বললেই তাকে জাগিয়ে দেওয়া হচ্ছে যে তুমি আমাদের বিরোধী। এই জায়গাটা করতে করতে আজকে একটা অসহনশীলতার জায়গায় চলে আসছে, সেটা রাজনৈতিক নেতারাও তার শিকার হচ্ছেন এবং সাংবাদিকরা অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছেন বলে আজকে তাদেরকে নানান রকম বদনাম শুনতে হচ্ছে, যেটা আমি মনে করি নিশ্চয়ই, তার মানে আমি কখনো ডিফেন্ড করছি না যে সাংবাদিকদের ধরে পেটাতে হবে। আমরা অতীতে যে দলই হোক বা যে প্রশাসনই হোক, সেটা সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, সরকার হতে পারে, পুলিশ হতে পারে, প্রশাসন হতে পারে, যাদের হাতেই সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, আমরা কিন্তু রাস্তায় নেমেছি। অতীতে প্রেস ক্লাবও নেমেছে, আমরা ইন্ডিভিজুয়ালি, আমরা তো বিশেষ করে আমি যখনই সাংবাদিকরা আক্রান্ত হয়েছে আমরা পথে নেমেছি। তোর হয়তো মনে থাকবে, তুই তখন খুবই ছোট, 92-93 সালে যখন রাইটার্সে মমতাকে চুলের মুঠি করে টেনে নিয়ে আসা হলো, রাইটার্সের প্রেস কর্নার গুড়ি দেওয়া হলো। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা সেই আন্দোলনে আমি অনেকটা ফোরফ্রন্টেও ছিলাম। তা নিয়ে বুদ্ধবাবু তার ঘনিষ্ঠ কয়েকজন আমারও পরিচিত কয়েকজন বিধায়ককে বলেওছিলেন আমার নাম করে যে ওরা খুব বাড়াবাড়ি করছে, আপনারা একটু করুন। তো বুদ্ধবাবু সেই বামফ্রন্টেরই বিধায়ক, তিনি বুদ্ধবাবুকে বলেছিলেন যে আপনি ওদেরকে বলুন, আমি কেন বলতে যাবো, যাই হোক সেটা আলাদা প্রশ্ন। কাজেই সেক্ষেত্রে যে কোনো সাংবাদিকরা যদি আক্রান্ত হয় তার মতো তার নিন্দা করার কোনো ভাষা আমরা খুঁজে পাই না আর কি। সেটা অবশ্যই অবশ্যই নিন্দাজনক, কিন্তু আমি যদি একটা পক্ষ হয়ে যাই সেক্ষেত্রে আমি কেন সুযোগটা তাদের দেব, সেটা অভিপ্রেত নয়। এবং আমার মনে হয় সেটা হয়তো একটা জায়গায় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে আজকে এই আক্রমণটা নেমে আসছে। কাজেই আমি আবারও বলছি, সেই আক্রমণটা যেমন অভিপ্রেত নয়, তেমনি সাংবাদিকদেরও পার্টি হয়ে যাও, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, কারোর পক্ষে একদম খোলাখুলি ওকালতি করা বা খারাপভাবে বললে দালালি করা, এটা বোধহয় অভিপ্রেত না। তার জন্য আমাদের নানা রকম কনসিকুয়েন্স হয়তো ফেস করতে হতে পারে, সেটা অবশ্যই। তার মানে সাংবাদিক দেখলে আমি পেটাবো, এটা নিশ্চয়ই না, এটা আমি তীব্র নিন্দা করছি। এই আলোচনায় আমাদের সামনে বেশ কয়েকটা দিক উঠে এলো, যে প্রশ্ন আপনার মনে হয়তো রয়েছে, সেই প্রশ্নের উত্তর আজকে দেবাশিসদা দিয়ে দিলেন। আর সেই উত্তর শুনে আপনার কি মনে হলো আমাদের কমেন্টে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের এপিসোডে। দেবাশিসদা ভালো থেকো। তুইও ভালো থাকিস।